জুলাই অভ্যুত্থানে 10 জনকে হত্যা চেষ্টা মামলায় আহতদের খোঁজ না পেয়ে শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হন নাই, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পান। মামলাটি ধানমন্ডির একটি হত্যা চেষ্টা মামলা, জুলাই চলাকালীন একটি হত্যা চেষ্টা মামলা, যেটিতে শেখ হাসিনা, সজীবউদ্দিন জয়, ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলার আসামি ছিলেন। এবং এই মামলায় আসলে জুলাইয়ের যে আহত বা যাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছে, যে ভিকটিমদের কথা বলা হচ্ছিল, সেই ভিকটিমদের আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। যার কারণে পিবিআই আসলে আদালতকে সুপারিশ করেছে যাতে এই সমস্ত যে আসামি রয়েছেন তাদেরকে এই মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হয়। যতদিন যাবে প্রতিটা দিন দিন আওয়ামী লীগের জন্য সুসংবাদ বয়ে আনবে। আন্দোলনে আহতদের খোঁজ মেলেনি। শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। অব্যাহতি মানে বোঝেন তো, মানে যেটাকে আমরা বলি বেকসুর খালাস। অব্যাহতি মানে এই মামলায় কোনো নাম টাম থাকবে না, কোনো সমস্যা নাই, তুমি আসামি নেই, এরকম একেবারে অব্যাহতি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক। এটা হচ্ছে 11 জানুয়ারি 2026। 11 জানুয়ারি 2026-এর নিউজ, অর্থাৎ গতকালকের। শিরোনাম হলো পুনর্গঠিত অপরাধ ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আওয়ামী লীগ নেতা। এটা হচ্ছে একটা নিউজ। আর 2 নম্বর নিউজ আজকে 12 জানুয়ারি 2026 সকাল 10:41 এটা প্রকাশ হয়েছে বার্তাবাজারে। শিরোনাম হলো আন্দোলনে আহতদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। অব্যাহতি মানে বোঝেন তো, মানে যেটাকে আমরা বলি বেকসুর খালাস। অব্যাহতি মানে এই মামলায় কোনো নাম টাম থাকবে না, কোনো সমস্যা নাই, তুমি আসামি নেই, এরকম একেবারে অব্যাহতি। এখন শেখ হাসিনা সহ 113 জনের অব্যাহতি কি জন্যে, এই কারণটা নিয়ে আমি আলোচনা করব। কি জন্য অব্যাহতি দিতেছে? আমরা তো জানি যে ডক্টর ইউনূসের শাসনামলে, ডক্টর ইউনূস যতদিন আছেন ততদিন, আর যাই হোক আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা হয়তো জামিন পেতে পারেন, কিন্তু শেখ হাসিনা বা প্রথম সারির যে নেতারা আছে, মানে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য যাদের প্রয়োজন তাদের জামিন হবে না। এটা কিন্তু বিশ্বাস না, এটাই বাস্তবতা। ডক্টর ইউনূসের আমরা বক্তব্য বা কার্যকলাপে আমরা দেখতেছি। কিন্তু শেখ হাসিনার এই অব্যাহতির জন্য সুপারিশ করছে কি জন্য? আন্দোলনে আহতদের খোঁজ মেলেনি, মানে যে কারণে মামলা হয়েছে। ঘটনাটা হলো যে আন্দোলনে আহত হয়েছে, সে আহতদের মানে আহত করছে সেজন্য শেখ হাসিনা দায়ী। আহত হয়েছে শেখ হাসিনা দায়ী, রংপুরে আহত হয়েছে শেখ হাসিনা দায়ী, মানে এরকম আন্দোলনে আহত হওয়ার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে, সেই মামলার জন্য যে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। এখন সেইটা তো তদন্তের বিষয় যে আসলে ঘটনা কি। যাক, এটা কিন্তু সবচেয়ে ভালো হয়েছে যে ডক্টর ইউনূসের শাসনামলে এগুলো হচ্ছে। অন্য কারো শাসনামলে হলেও হয়তো বা অনেকেই বলতেন যে এটা শেখ হাসিনার পক্ষে করা হইতেছে বা আওয়ামী লীগের সাথে হাত মিলেছে, কিন্তু ডক্টর ইউনূসের তো হাত মেলানোর কোনো প্রশ্ন নেই। কিন্তু তদন্ত করতে গিয়ে দেখতেছে যাদের নাম উল্লেখ করা আছে যে ইনিও অমুক জায়গায় এতটার সময় আহত হয়েছেন, এই প্রেক্ষাপটে ইনিও অমুক জায়গায় আহত হয়েছেন, তমক জায়গায় আহত হয়েছে। এখন এই যে নাম আছে দেখতেছি, কিন্তু বাস্তবতা তো মিল পেতেছি না। আহত ওরা কই? এই নামের আহত ব্যক্তিকেই খুঁজে পাওয়া যাইতেছে না। তার মানে কি ঘটনা ঘটে নাই? মানে আরো সহজ ভাষায় যদি বলি, ধরেন আপনি আহত হয়েছেন, মানে আপনাকে মামলা দিচ্ছে, কি করছে বলে আপনি একজনকে আহত করছেন। এখন আপনার মামলা দিচ্ছে, ওটার তদন্ত করতে গেছে গিয়া আপনি যে বলছে যে রাসেলকে আপনি আহত করছেন, এখন আইসে আহত রাসেলকে আর খুঁজে পাইতেছে না, মানে ভুয়া মামলা। সহজ ভাষায় ভুয়া মামলা, মিথ্যা মামলা। তাহলে আপনি কি? তখন তদন্ত কর্মকর্তা গিয়ে আদালতে বলতেছে, মাননীয় আদালত, আমরা তো তদন্ত করতে গেছি,
তদন্ত করছি, কিন্তু এখানে যাদের নাম আছে আহত ব্যক্তিদের আমরা তাদের খুঁজে পেলাম না, ঘটনার সত্যতা আমরা যাচাই করতে পারলাম না, আদৌ এই নামে কেউ ওই দিনে ওই সময়ে ওই জায়গায় আহত হয় নাই। এই যে সুপারিশটা করে দিল, ঠিক আছে, এইটা হলো কি সূচনা। এটা কি হলো? সূচনা হলো। কিসের সূচনা হলো? আওয়ামী লীগের সুসংবাদ পাওয়ার সূচনা। আরেকটা নিউজ যেটা বললাম, প্রথম জামিন পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগ নেতা, মানে ইউনূস সরকারের আমলে প্রথম জামিন পেয়েছে। এখন ধীরে 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 আরও সংবাদ পাইবেন যে অমক নেতার জামিন, তমক নেতার জামিন, আবার অমক ঘটনা তদন্ত গিয়ে সত্যতা মিল পাওয়া যায় নাই, এই বিষয়গুলো আসবে। সকল মামলা থেকে কিন্তু না, ভালোভাবে আবার খেয়াল করেন, আহতদের খোঁজ মেলেনি শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। আদালতে সুপারিশ করছে যে শেখ হাসিনাকে অব্যাহতি দেন। শেখ হাসিনা সহ আরো 113 জনকে আসামি করে যে মামলাটা করা হয়েছে, এই মামলা ভুয়া, এই মামলা মিথ্যা, এই মামলা সত্যতা নাই। যদি সত্যতা থাকতো তাহলে আহতদের খোঁজ খবর পাওয়া যেত, কিন্তু আহতদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তার মানে মিথ্যা। এখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে এটা বলতে পারি যে যতদিন যাবে আওয়ামী লীগের জন্য ভালো খবর আসবে, সুখবর আসবে। আমি কিন্তু বলছি শুধু আওয়ামী লীগের জন্য না, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক, বাধ্য হইয়া সমর্থক এবং ইচ্ছাকৃত সমর্থক, সবার জন্য সুখবর আসবে। কারণ আমরা তো জানি মামলাগুলো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা, বাস্তবতার মিল খুঁজে পাওয়া তো খুব কঠিন। কারণ দেখেন ধোঁয়াশাটা কোথায়। ডক্টর ইউনূস বললেন যে ম্যাটিকুলাস ডিজাইন, আর ডক্টর ইউনূস বিশ্ব মার্কেটে যাকে পরিচয় করে দিলেন যে ইনি হলেন মাস্টার মাইন্ড, মানে ইনি সকল প্ল্যান পরিকল্পনা করছে কিভাবে আন্দোলনটা হবে। তিনি আবার পরবর্তীতে প্রকাশ করলেন যে 1 জুন থেকে 18 জুলাই পর্যন্ত সকল কিছু ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমেই হয়েছে। তারপরে নাকি ম্যাটিকুলাস, তার মানে কি যে স্বীকার করলেন তারিখ যাই হোক, আপনারা যতদিনই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে করে থাকেন না কিন্তু তারিখ যাই হোক স্বীকার তো করছেন, মানে ঘটনা সত্য আপনারা প্ল্যান করছেন, গোপন প্ল্যান, সূক্ষ্মভাবে প্ল্যান করছেন। তাইলে যদি 18 জুলাইয়ের মধ্যে এই ঘটনাগুলো হয়, তাহলে আবু সাইদ হত্যা মামলা কিন্তু শেখ হাসিনা আসামি, তাইলে কিন্তু এইটা তো ঘটছে। আবু সাইদ যে মারা গেছে এটা তো আর মিথ্যা না, এটা তো সত্য। কিন্তু এই মামলার আসামিকে শেখ হাসিনাকে করা হয়েছে, আসাদুজ্জামান খান কামালকে মানে প্রথম সারি করা হয়েছে। কিন্তু এটা ভবিষ্যতে তো প্রমাণ হবে, ভবিষ্যতে কি সামনেই প্রমাণ হবে যদি সত্যনিষ্ঠভাবে বিশ্বাসযোগ্যভাবে যদি তদন্ত হয় যে আবু সাইদ মারা যাওয়ার পিছনে প্রকৃত দায়ী কারা, এটা যদি বিশ্বাসযোগ্য তদন্ত, সত্য তদন্ত হয়, তাহলে কিন্তু শেখ হাসিনাও মামলা থেকে অব্যাহতির সুপারিশ পাবে, আর আসাদুজ্জামান খান কামালও পাবে। কারণ মারা গেছে তো রংপুরে, শেখ হাসিনা তো আর ফোন দিয়ে বলেন নাই। মানে বিষয়টা দেখেন, এইটা এই জন্য আমি বলতেছি যে ম্যাট্রিকুলাস ডিজাইনের স্বীকার করছে যে 18 জুলাই পর্যন্ত ম্যাট্রিকুলাস ডিজাইন, তার মানে 16 তারিখে মারা গেছে। আপনি এই আবু সাইদ বলেন, বীর মুগ্ধ বলেন, তারা তো ম্যাট্রিকুলাস ডিজাইনের সময়কালের মধ্যেই তাদের প্রাণ কেড়ে হয়েছে, তাহলে এটা ম্যাট্রিকুলাস ডিজাইনের অংশ। বিষয়টা দেখেন, এইভাবে সত্য আমি সেই 24 সাল থেকে বলে আসতেছি যে সত্যকে আপনি ধামাচাপা যতভাবেই দেন, আপনি অনেক বড় পাহাড়ও যদি তুলে দেন, মিথ্যার পাহাড়, মানে সত্যকে রেখে তার উপর যদি মিথ্যার পাহাড়, একাধিক পাহাড় দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেন, দেখবেন যে একটা সময় ওই পাহাড়ও সরে যাবে, কিন্তু সত্য হিসাবেই বের হয়ে আসবে যে ঘটনার এটা সত্য, এটা মিথ্যা। আর যেটা আমি মনে করতেছি যে অলরেডি বের হয়ে আসা শুরু হয়েছে, যেহেতু জামিন পাওয়া শুরু হয়েছে, অব্যাহতির সুপারিশ হওয়া শুরু হয়েছে, তাহলে এটা আরও মানে যত সময় যাবে, যত দিন যাবে, দ্রুত গতিতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এখন এই যে সংবাদটা এবং এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমার ছোট বিদ্যা বুদ্ধিতে আমি যতটুকু আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের সামনে, এই বিষয়গুলো শুনে আপনার কাছে কি মনে হইতেছে যে আদৌ কি আমার যে ধারণা, আমার যে যুক্তি, এইটা কি বাস্তবে রূপান্তরিত বা বাস্তবে প্রতিফলিত হতে আমরা দেখতে পারি, নাকি আমার ধারণাটা ভুল বা আমার যুক্তিটা আদৌ
মানে কি বলে সেরকম বর্তমান পরিস্থিতির সাথে সাংঘর্ষিক অথবা বর্তমান পরিস্থিতির সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আপনার কাছে কি মনে হইতেছে? গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান হত্যা চেষ্টা মামলা, আহতদের সন্ধান না পাওয়ায় শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ। অর্থাৎ পুরো মামলাটাই ভুয়া মামলা। আসামিদের মানে আসামি যারা মানে যাদেরকে আসামি করা হয়েছে, যারা আসামি করেছেন, বাদী যারা, এবং যারা আহত হয়েছেন, যাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল, তাদেরকে খুঁজেই পায়নি পুলিশ। এমনকি বাদীকেও খুঁজে পাওয়া যায়নি এই মামলার। তাহলে এই মামলা করেছে কে? এটা একটা বড় প্রশ্ন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ধানমন্ডি থানার শাহেদ আলী সহ 10 জনকে হত্যা চেষ্টা মামলায় আহতদের খুঁজে না পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতি দেয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এই তদন্ত করছিল। মামলার অন্য আসামিরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ এনান সহ 113 জন। মানে কারো নামই বাদ দেওয়া হয়নি, যার নাম মনে এসেছে তার নামই দিয়ে দেওয়া হয়েছে। আদালত সূত্র বলছে, গত 5 নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভূঁইয়া তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ওই সময় 3রা ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছিল। মামলার নথি অনুযায়ী 2024 সালের 3 সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। অর্থাৎ আগস্টের 5 তারিখে সরকার পতনের পরে সেপ্টেম্বরের 3 তারিখে এই মামলা করা হয়েছিল। এজাহারে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় 4 আগস্ট সীমান্ত স্কয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডি 27 এলাকায় মিনা বাজারের সামনে শাহেদ আলী আহত হন। এই ঘটনায় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী সহ মোট 9 জন আহত হওয়ার দাবি করা হয়। এই ঘটনায় শাহেদের কথিত ভাই, এখানে কথিত ভাই বলা হচ্ছে, যাকে খুঁজেই পাওয়া যায়নি, শরীফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের নামে মামলা করেন। প্রথমে থানা পুলিশ মামলাটির তদন্ত করে 4 জনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্তভার চলে যায় পিবিআইয়ের কাছে। পিবিআই তদন্ত করে এই মামলার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। তথ্যগত ভুলের কারণে আসামিদের অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদনও দেয়া হয়েছে। পরবর্তীতে যদি আহতদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে পুনরায় অভিযোগপত্র দাখিল করা হবে, এই মর্মেও জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, আহত শাহেদ আলী সহ অন্য ভুক্তভোগীদের সন্ধানে সীমান্ত স্কয়ার মার্কেট, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিঠি দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি বাদী শরীফকে নোটিশ দিয়ে তার ভাইকে থানায় হাজির করার অনুরোধ জানানো হয়, তবে এতে কোনো সাড়া পাওয়া যায়নি। অর্থাৎ কাউকে খুঁজে পাওয়া যায়নি। যারা আহত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যিনি মামলা করেছেন তাকে খুঁজে পাওয়া যায়নি, যে ভাইয়ের জন্য মামলা করেছেন সেই ভাইকে খুঁজে পাওয়া যায়নি, কাউকেই খুঁজে পায়নি পুলিশ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাদীর দেওয়া মোবাইল নম্বরটি অধিকাংশ সময়ে বন্ধ পাওয়া যায়। যদিও হোয়াটসঅ্যাপ নম্বর মাঝে মাঝে সক্রিয় থাকে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের পর কয়েকদিন অপেক্ষা শেষে শরীফ ধানমন্ডি লেকের পাশে তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তদন্ত কর্মকর্তা তাকে ভুক্তভোগী হাজির করা এবং চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সরবরাহের অনুরোধ জানান। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি ভুক্তভোগীকে হাজির করেননি এবং চিকিৎসা সংক্রান্ত কোনো নথিপত্র জমা দেননি। এমনকি এজাহারেও চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এদিকে সার্বিক প্রেক্ষাপটে মামলার অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সাক্ষ্য ও তথ্য না পাওয়ায় তদন্ত কর্মকর্তা শেখ হাসিনা সহ 113 জন আসামিকে অব্যাহতি দিয়েছেন। পিবিআইয়ের এই কর্মকর্তাকে এবার এই মামলা থেকে সবাইকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করার জন্য ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। হয়তো বলা হবে যে আওয়ামী লীগের পুলিশ আবার ফিরে এসে তদন্তের নামে নাটক করে আওয়ামী লীগের আসামিদের খালাস করে দেওয়ার চিন্তাভাবনা করছে। সে যাই হোক, কিন্তু এই যে উদাহরণ তৈরি হচ্ছে, এর আগে পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসলো আদালতে মামলা করা 56% মামলায় ভুয়া মামলা, বাকি 44% মামলার 90% আসামি ভুয়া আসামি। এই যে ব্যাপারগুলো উঠে এসেছে এখন পর্যন্ত, এই ব্যাপারগুলোই পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে এবং বাংলাদেশের সারা দেশে জুলাই অভ্যুত্থানের পরে যত মামলা হয়েছে সেই সমস্ত মামলা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এরকম 2-4টা ঘটনা প্রকাশ্যে চলে আসলে। কারণ এটা
এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন যে এই সরকারের সবথেকে বড় দুইটা ব্যর্থতা, একটা হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা, আর একটা হচ্ছে মামলাবাজি, মামলার ব্যবসা বন্ধ করতে না পারা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মামলার ব্যবসা হয়েছে, মামলা দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো দিনের আলোর মতো সত্য। সম্প্রতি এক জুলাই যোদ্ধাকে টঙ্গী থেকে এরকম চাঁদাবাজি মামলার ভয় দেখিয়ে বিভিন্ন জনকে চাঁদা তোলা এই অভিযোগে যখন গ্রেপ্তার করা হলো, তখন তার পক্ষে ব্যাপক আন্দোলন তৈরি করে তাকে একদিনের মধ্যে রিমান্ড বাতিল করিয়ে, জামিন করিয়ে, মুক্ত করিয়ে ছাড়া হলো। এই ব্যাপারগুলোই আমার মনে হয় যে ভবিষ্যতে বড় ধরনের প্রশ্ন তৈরি করবে, যে প্রশ্নের সমাধান আমরা হয়তো কেউই খুঁজে পাবো না। এরকম ঘটনা, অনেক সত্য ঘটনাকেও মিথ্যায় পর্যবেসিত করতে পারে, এই আশঙ্কা তো থাকছেই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।